নারী নির্যাতনের মামলায় আইনে সেরকম কোনো ইয়েই নেই, সুরাহাই নেই। কি আছে, স্বামীর বিরুদ্ধে মামলা করলো, স্বামী শ্বশুরবাড়ির লোক সবাই বের পেয়ে যাবে, না যেতেও হবে না, কোর্টে পাও দিতে হবে না, এই বাড়িতে থেকেই বিলোপ বের করে নেবে। যিনি স্বামী খুব বেশি ধরা পড়লে হয়তো 14 দিন জেল কাটবে, কিন্তু তারপরে সংসারটা শেষ, সংসার আর চলা লাগবে না। তারপরে স্বামী স্ত্রীর যে বন্ডিং, যে বন্ধন, যে দৃঢ়তা, সেটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এবার এই অল্প বয়সী একটা বিবাহ বিচ্ছিন্ন মেয়ে, তাকে নিয়ে মেয়ের বাপ মা এত পরিস্থিতি, এত খারাপ জায়গায় পড়ে যাচ্ছে যে মেয়েকে নিয়ে কি করবে তারা। মেয়ের বাপ মাও গরিব মানুষ, তারা দিন আনে দিন খান, কখনো লেবারের কাজ করেন, মাঠে ঘাটে কাজ করেন, ছোট চায়ের দোকান, সবজির দোকান, এই ধরনের কাজের মধ্যে রয়েছে। তো তারা সেই মেয়েটাকে দুটো তিনটে বাচ্চা নিয়ে করবেনটা কি? কঠিন পরিস্থিতি। এটা ডেইলি আমরা থানাতে দেখছি। এর পেছনে আমরা আরো একটু ভেতরে গিয়ে দেখছি, এটার জন্য দায়ী কিন্তু আপনাদের এই সমাজ। কিরকম দায়ী? এর জন্য দায়ী একমাত্র নাবালিকা বিবাহ, কম বয়সে বিয়ে দিচ্ছে। এবার বলবেন স্যার কি করে বলবো, আমি তো গরিব মানুষ, আমার মেয়েটির বয়স 16, বিবাহ যোগ্য হয়েছে, আমি যদি বিয়ে না দিই আপনি কি আমার মেয়ে বিয়ে দিয়ে দেবেন? না কেউ দায়িত্ব নেবে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দেখুন, বিয়ের দায়িত্ব কাউকে নিতে হয়নি, আপনি নিয়ে বিয়ের দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন, দেওয়ার পরেও কিন্তু আপনার মেয়ে বিবাহ দিচ্ছে না, 2-3টে বাচ্চা সহ। তাহলে তার দায় কে নেবে? তাহলে আপনি জেনে বুঝে আপনার আদরের সন্তানটিকে এইরকম জায়গায় নিয়ে আসছেন। 14, 15, 16, 17 এই বয়সের মেয়েদের অ্যাকচুয়ালি মানসিক শারীরিক ভাবে তারা প্রস্তুতি নয় সন্তান ধারণ করার জন্য, শরীর মন প্রস্তুত নয়। আপনার পরিবারে দেখবেন 15 বছরের মেয়ে একটা প্রিম্যাচুয়ার কনসিভ করেছে, মানে মা হওয়ার জন্য প্রেগন্যান্সি হয়েছে, এসছে, দেখবেন বাড়িতে হঠাৎ করে দাঁত লেগে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, এক্সক্লামেশিয়া, চোখ বড় করে দিচ্ছে, আপনি ভাবছেন মেয়েকে জিনে ধরেছে বা খাওয়া খারাপ খাওয়া লেগেছে, সব কিছু এক্সক্লামেশিয়া হচ্ছে। ওর বয়সের নির্দিষ্ট বয়সের নিচে বিয়ে দেওয়ার কারণে এই লক্ষণগুলো হচ্ছে। এবং ডেলিভারির সময় একটা বড় সংখ্যক মা তার সন্তানকে হারাচ্ছে, কখনো কখনো মাও হারাচ্ছে, মানে মাও মারা যাচ্ছে, সন্তানকে বাঁচানো যাচ্ছে না। সন্তান যাওয়া ডেলিভারি হলো, তারপরে 6 মাস আপনি দেখবেন, আপনার প্রতিবেশীকে দেখেন, আশেপাশে দেখুন, এই জালসা স্থলের আশেপাশেই দেখুন, কম বয়সী মেয়ে ডেলিভারি হয়েছে, সেই বাচ্চা অপুষ্টিতে ভুগছে, ক্রিকেটের মতো দেখতে, বাচ্চা পুষ্ট নয়। এবং মাকেও দেখেন, মাও সেই ক্ষীণ চেহারা, মাও দুর্বল, ক্ষীণ হয়ে গেছে। এর প্রভাব নাবালিক বিবাহের প্রভাব, তার প্রভাবেই সেই মেয়েটির আজকে এই অবস্থা। আপনাকে কি করতে হবে? মেয়েকে কিন্তু কোনো মতেই 18-এর নিচে বিয়ে দেওয়া যাবে না। এবার আমি বললাম, এত মানুষের সামনে বললাম, একটা ডাটা, আমি একটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার মনে হতেই পারে বড় 10 মিনিটের জন্য এই কথাটা বলে গেলেন, আমার নিজের কেয়ার খুশি, আমার মেয়েকে আমি কবে বিয়ে দেবো, আমি করবো, সেটা দেখবো। ভালো হলে তো আপনারই হবে, আমার তো হবে না, কিন্তু খারাপ হলে আমার খারাপ লাগবে। যেহেতু প্রশাসক আমি এখানে, আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা খারাপ হচ্ছে, তার জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা পরে বলতে না পারেন প্রশাসন তো বলেনি একবার, এটা বলে ভালো করতো, তাহলে আমরা অ্যালার্ট হয়ে যেতাম, আমরা সাবধান হয়ে যেতাম। বিয়ে আপনারা যেটা দিচ্ছেন, অনেক সময় রাতের অন্ধকারে প্রশাসনের একটা চাপ আছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে, নাবালিকা বিবাহ হচ্ছে, এনজিওর চাপ আছে, তারা খবর পেয়ে গেলে পুলিশ নিয়ে এসে হাজির হয়ে যাচ্ছে বাড়িতে। এই ভয়ে আপনি কখনো কখনো স্থানকাল পরিবর্তন করছেন। এখানকার মেয়েকে নিয়ে, সীতারামনের মেয়েকে নিয়ে আপনি দৌলতাবাদে বিয়ে দিচ্ছেন, ভাবছেন যে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে বেঁচে যায়, আমার 3 মেয়ে, বড়টা 16 বছর বয়স, তারপরে 14, 12, এটাকে বিয়ে দিতে পারলে 1 বছর পরে আর একটা 1-2 বছর পর আমি দিয়ে দেবো, আমার 3টে মেয়ে ঘাট থেকে নেমে যাবে। আপনি জেনে রাখুন এবং মিলিয়ে নেবেন বাস্তব জায়গাটা কোথায় রয়েছে। কোন পরিবার তার মেয়েকে নাবালিক অবস্থায় বিয়ে দিয়ে শান্তিতে নেই। আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন, পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, একটা পরিবারও কিন্তু শান্তিতে নেই। প্রত্যেকটা পরিবারে সেই মেয়েগুলো
আইলা সুইসাইড করছে সংসারের অত্যাচারে, সাংসারিক একটা বোঝা, একটা মেয়ে তার পড়া খেলা তার, সে তখন স্বাভাবিক হয়নি, তাকে আপনি সংসার, তার স্বামী রান্না বান্না করে দিতে হবে, স্বামীর কত প্রয়োজন, শ্বশুর বাড়ির লোকে তাদের কাজকর্ম, মাঠে ঘাটে গরু ছাগল, তার এক্সট্রা অনেক কাজ, যে কাজটা নেওয়ার তার বয়সই হয়নি, শরীর তো পারছেই না, মনও পাচ্ছে না, তবুও তাকে তার জোর করে আপনি বিয়ে নামক একটা কনসেপ্টের মাধ্যম দিয়ে তাকে শিশু বয়সে ঢুকিয়ে দিলেন একটা সংসারের একটা চাপের জায়গায়, সে সেটা নিতে পারছে না। ফলে কি হচ্ছে, কিছুদিনের মধ্যেই প্রাকৃতিক নিয়মে একটা কনসিভ করে যাচ্ছে, তার তার সে একটা শিশুকে পৃথিবীতে নিয়ে এলো, নিয়ে আসার পরেই তার যন্ত্রণা শুরু হলো, সে সহ্য করতে পারছে না। ঠিক এই কারণে স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে তার একাধিক যন্ত্রণার কথা থানা থেকে বলছে। আমরা একদিন দুদিন কি করলাম, আমরা খোঁজ দিলাম যে আপনার বাবা কি করে, বলছে বাবা তো স্যার মাঠে কাজ করে, চাষের কাজ করে, অন্যের জমিতে, আমাদের জমি নেই, খুব গরিব মানুষ বাবু, আপনারা দেখেন। আমার স্বামীটা একবার আপনি আলোচনা করে দিন, মীমাংসা করে দিন, আমি সংসার করব, এবার একটু কষ্ট হলেও সংসার করব। কত মানে বুঝতে পারছেন, ভেতর থেকে কথাগুলো বলছে, কিন্তু সে সহ্য করতে পারবে না মেয়েটা, সে পারেনি বলেই তো থানাতে গেছে, সে একদিন দুদিন 5 দিন সহ্য করতে পারেনি বলেই তো থানা শরণাপন্ন হয়েছে। সেখানে গিয়েও তার আশা তার স্বামীর সঙ্গে সংসার করতে পারবে, সে নিজেকে আরো অনেক কম্প্রোমাইজ করবে, স্যাক্রিফাইস করবে স্বামীর কাছে, যে হে স্বামী আমি ভুল করেছি, শ্বশুরবাড়ির লোকে হাতে পায়ে ধরবে এবং ধরছে, কাছে বাচ্চাটাকে পর্যন্ত শ্বশুরবাড়ির লোক বলে দিচ্ছে না, এরকম দৃশ্য আমার চোখের সামনে দেখছি। তারপরে আমরা একটু মীমাংসা করে দিলাম, স্বামীর বাড়ির লোকজনকে একটু বকাঝকা দিলাম, আপনারা একটা বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়ে গেছে, মেয়েটা যাবে কোথায়, এই ছোট ছোট দুদিকে বাচ্চা নিয়ে যাবে না কোথায়, এটা একবার দেখুন, তারপর আমরা দেখবো। পাঠিয়ে দিলাম, বুঝিয়ে সুঝিয়ে লেখাপড়া করে পাঠিয়ে দিলাম বাড়িতে। আরে এটা তো মেয়ে, রক্ত মাংসের শরীর, সে কি করে পারবে। সেই বাড়িতে গিয়ে আবার সেই অত্যাচার, কি অত্যাচার, বৌমা লেগে উঠছে, রান্না করতে পারছে না, কাজ করতে পারছে না। বাড়ির মায়েরা বিশেষ করে, বৌমা যখন বাড়িতে আসে, কিন্তু মনে করবেন না, মায়েরা কিন্তু একটু অফ হয়ে যায়, মানে কাজের দিক দিয়ে একটু বিমুখ হয়ে যায়, একটু আরাম খোঁজে, বৌমা এসছে, বৌমা সংসারটা দেখুক, আমি একটু রিল্যাক্সে থাকি। এটা কিন্তু সব পরিবারেই হয়, অস্বীকার করার উপায় নেই, মায়েদের এটা মেয়েদের একটা গ্রাউন্ড রিয়ালিটি, ওটা করবেই সব। এই মেয়ে যখন শাশুড়ি হবে তখন এও তাই করবে, ঠিক সেই নিয়মের বাঁধনে মেয়েটি অত্যাচারিত। তারপরেই একদিন গতকালকে যে ঘটনাটা ঘটেছে, মেয়েটার 3টে বাচ্চা, আপনি বলুন 3টে বাচ্চা, বড়টার বয়স 8 বছর, তারপরে 6 বছর, তারপরে 4 বছর। থানার ডেড বডি ঘরে ওই মেয়েটা মৃতদেহ রয়েছে, আর 3টে বাচ্চা আমাদের থানার মাঠ দিয়ে ফেলে বেড়াচ্ছে, বুঝছেই না, তারা মায়ের গুরুত্বই বুঝতে পারছে না, মাটা যে পৃথিবীতে আর নেই, তার মা যে সারা জীবনের মতো চলে গেছে, অনাথ, 3টে বাচ্চা অনাথ। আমরা পুরুষরা পিতা হতে পারি, কটা বাচ্চার দায়িত্ব নিই বলুন তো, আমরা কখনো সন্তানের খবর নিই? জন্ম হয়ে গেল ছেলের মেয়েরা, আমরা উপার্জনে ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকি, কি করে সংসারটা মেনটেন করতে হবে, পয়সাগুলি জোগাড় করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, সেই কাজে ব্যস্ত থাকি। এখানে যারা এসছে, আমার মনে হয় না 90% মানুষও প্রত্যেক দিন কাজের পরে এসে তার সন্তানরা কি করছে, কি খাচ্ছে, সমস্ত খবর নেয়, সময় থাকে না। শ্রম আপনাকে ক্লান্ত করে তোলে, আপনার ক্লান্তিতে মনে হয় না যে বাড়িতে আর কে কি করছে খবর নেই। বাড়িতে ঢুকলেই সারাদিন পরিশ্রমের পরে স্ত্রীর আপনার কালকে 4 কেজি চাল লাগবে, 200 গ্রাম সর্ষের তেল লাগবে, অনেকদিন এটা খাওয়া হয়নি, একটু মাছ অন্ততপক্ষে নিয়ে এসো, তো আজকে একটু বেশি রোজগার হচ্ছে, সেই সব করতেই তো আপনার দিন ফুসরত হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা আপনি একটু পাড়ার দোকানে এলেন মন ভালো করার জন্য, এত পরিশ্রম আর পারছেন না, আবার সকালবেলা সেই কাজে যেতে হচ্ছে, কিন্তু আপনার পেছনে যে বাচ্চাগুলো বাড়িতে রয়েছে তাকে দেখাশোনার ভার কিন্তু মাকেই করতে হচ্ছে। মা ছাড়া জগতে বাচ্চার কেউ নেই, সুতরাং পিতার ভূমিকা খুব কম থাকে, পিতা শুধু উপার্জনশীলই হয়। আমাদের ধর্মগ্রন্থ থেকে শুরু করে প্রত্যেকটা ভালো ভালো জায়গাতে পিতার ভূমিকা বড় করে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে পিতা কিছুই করতে পারে না উপার্জন ছাড়া, কাজ ছাড়া, উপার্জন ছাড়া, পরিবারকে টেনে তুলতে হবে এই ভাবনা ছাড়া আর কোনো কাজ পিতার করার সুযোগ থাকে না, ইচ্ছে থাকলেও পারে না।
সেটা করে কে? ঘরে যে মা থাকে সে মা। এবার মা রয়েছে সেকেলে মানুষ, সে তো সন্তানের সমস্ত কিছু বুঝতে পারে না। দেখবেন হসপিটালে লেখা থাকে মায়ের শিক্ষা আগে হলে শিশু থেকে তারপরে। তো আমার সমাজে যে মায়েরা আছে সেই মায়েরা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত নন। তার কারণ আপনার মতো আপনার আগের প্রজন্ম এই মাকেও 14-13 বছর বয়সে বিয়ে দিয়েছে, স্কুল ছুট করিয়ে। তাহলে স্কুল থেকে ছুট করিয়ে তাকে বিয়ে দিয়েছে, ফলে তার গর্ভে যে মেয়েটা এসছে আজকে সে সমাজের কাছে এত প্রাপ্ত, তার কেউ নেই, বাপ মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। সে তখন কি করবে? গতকালকের যে ইনসিডেন্ট, কন্যা দিয়ে গোয়াল ঘরে গলায় ধরে দিয়ে ঝুলছে, 3-3টে বাচ্চা, মায়ের বডি থানার ডেড বডি রুমে, আর 3-3টে বাচ্চা মার দিয়ে ফেলে বেড়াচ্ছে। এটা দেখে থাকতে পারা যায়? পুরো গ্রামের মানুষ থানাতে ভেঙে পড়েছে, তারা কেউ সহ্য করতে পারছে না। গাড়ির ডেড বডি যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ির চাকার তলায় পড়ে যায় যে অবস্থা, মায়েরা টাকা কবুতরের মতো করছে, বাচ্চাগুলোর কোনো অনুভূতি আসেনি যে তাদের মাটা নেই। সেই জন্য আপনাদেরকে আবেদন করবো, এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে এইভাবে মা বানিয়ে পৃথিবীতে আমার ডেড বডি রুমে পাঠাবেন না। আপনি একটু তাকে লেখাপড়ার সুযোগ দিন, তার ম্যাচুরিটি আসতে দিন, তাকে সাবলক হতে দিন, তাকে বুঝতে দিন, তার নিজের সম্পর্কে বুঝতে দিন, জানতে দিন, সে একটু শিক্ষা পাক, তাহলে সে তার নিজের স্বামীকে চয়ন করার সুযোগ পাবে। আপনি যাকে জোর করে গলায় ঝুলিয়ে দিচ্ছেন, সেই সুযোগটা থেকেও কিছুটা অংশ সে নির্বাচন করতে পারবে না, এই ছেলেটা আমার পক্ষে ঠিক আছে। এটা তো একটা সমাজের সত্য ঘটনা আপনাদেরকে তুলে ধরলাম, যেটা দৈনন্দিন নিত্যদিনের ঘটনা। এবার আপনাদের সঙ্গে আমি যেটা আলোচনা করব, ইসলাম এই নাবালিকা বিবাহ সম্পর্কে কি বলেছে। শুনলে আপনারা অবাক হবেন। আমি জানি না এর আগে আপনারা এই ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে দেখেছেন কিনা, বা কেউ আপনাদের সঙ্গে শেয়ার করেছে কিনা। বিশ্বনবী বলেছেন ইসলামে বিবাহ একটি পবিত্র চুক্তি, নিকাহ। এটি কোনো খেলা নয়, কোনো সামাজিক প্রথা নয়, এটি একটি দায়িত্বপূর্ণ সম্পর্ক যা ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত। বিশ্বনবী আরো বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করো, যদি তারা দরিদ্র হয় আল্লাহ তাদের নিজের অনুগ্রহে অভাবমুক্ত করবে। সূরা নূর আয়াত 32। বিশ্বনবী বলেছেন, তোমরা এতিমদের পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। যদি তাদের মধ্যে পরিপক্কতার লক্ষণ দেখতে পাও তবে তাদের সম্পদ ফিরিয়ে দিও। সূরা নিসা আয়াত 6। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে বিবাহযোগ্য বয়স বলতে বোঝানো হয়েছে, ভালো করে শুনবেন, আমি কিন্তু আয়াত ধরে ধরে বলছি, আয়াত 6 বলেছে বিবাহযোগ্য বয়স বলতে বোঝানো হয়েছে পরিপক্কতা ও বিচার বুদ্ধি। অর্থাৎ একজন ব্যক্তি তখনই বিবাহের উপযুক্ত যখন সে বুঝতে সক্ষম, দায়িত্ব নিতে সক্ষম এবং জীবন সঙ্গীকে সম্মান দিতে সক্ষম। তাহলে আপনারা বুঝতে পারছেন ইসলাম তো বাল্যবিবাহ সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তাহলে সেটা না জানার ফলে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, আমাদের অ্যাপ্লিকেশন মাইন্ডটা নেই, আমরা বুঝতে পারছি না, তবু সেই ভুলটা করে ফেলেছি। ইসলাম কখনো এমন কিছু সমর্থন করে না যা মানুষকে কষ্ট ও অন্যায় পথে ঠেলে দেয়। বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রী ও পরিবারের প্রতি উত্তম আচরণ করে। একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে সে উত্তম আচরণ কিভাবে করতে পারে যখন তারা নিজের জীবনই ঠিক করে বুঝতে পারেন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর উপর ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ ও নারীর উপর ফরজ। আমি আধুনিক এডুকেশন বলেছি, আধুনিক শিক্ষা বলেছি, তাহলে তো আমি ভুল বলিনি। আমি যেটা বলেছি ইসলাম সেই কথাটাই বলেছে। আমি আয়াত ধরে ধরে বলছি, আপনি বাড়িকে মিলিয়ে দেখবেন। তাহলে এডুকেশন থেকে তো আমি আমার সন্তানদের কেন পিছিয়ে রাখবো? আমার কি মনে হয় না যে আমি রানাঘাট থেকে এখানে চাকরি করতে আসবো? না, কেন আসবো? আপনার ঘরের সন্তান কেন এই জায়গাগুলোতে বসে না? কেন আপনার সন্তান আপনার পাশের স্কুলে, হাই স্কুল, প্রাইমারি স্কুলের টিচার হবে না? কেন আপনার হসপিটালে ডাক্তার আপনার বাড়ির ছেলেটা হবে না, মেয়েটা হবে না? হয়েছে তো এলাকার, আশেপাশে এলাকার হয়েছে তো। তারা যদি করতে পারে, আপনি কেন সেই সুযোগটা হারাবেন? আপনার তো সামনেই রয়েছে।
শুধু না জানার ফলে আপনাকে ভুল ব্যাখ্যা, আপনার ভুল ধারণা মনের মধ্যে থাকার ফলে সেই সুযোগটা আপনি নিতে পারছেন। সুতরাং আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, এটা নিয়ে আলোচনা করলে যাওয়ার সময়টা অনেক কমে যাবে। এটা হয়তো আমি যদি বলতে থাকি 3-4-5 ঘন্টা চলে যাবে। আমি আজকে একটা ধর্মীয় সভা চলছে, সেখানে অনেক মানুষ আশা করে এসেছেন, ভালো ভালো বক্তা এসেছেন, তাদের কথা শুনবেন এবং সেইভাবে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যাবেন আপনারা। আর এর মধ্যে থেকেও আমার বার্তা আমি ছোট্ট আকারে আপনাদেরকে দিলাম। আমি প্রত্যেক বাপ মাকে আবেদন করব, তাদের নারী সন্তান, মেয়ে সন্তানটিকে কখনো অবজ্ঞা করবেন না। আপনাকে আরেকটু বলে দিই, আমাদের গ্রাম বাংলার জীবনে না আপনি দেখবেন এখানে যারা বয়স্ক লোক আছেন, যাদের ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছে, আপনি দেখবেন একটা মেয়ে তার বাপ মাকে খুব ভালো করে দেখাশোনা করে, কেয়ার নেয়, যত্ন নেয়, খোঁজ নেয়, খবর নেয়, চিকিৎসা করা, ডক্টরের কাছে নিয়ে যায়, যদি কোথাও যেতে চান সঙ্গে যায়, তার স্বামীর বাড়ি থাকতেও তার বাপ মাকে এত দেখাশোনা করে। কিন্তু আমরা যারা পুরুষ, বুকে হাত দিয়ে বলুন তো, কটা পুরুষ তার বাপ মাকে নিয়ে এখানে যায়? কটা পুরুষ, কটা ছেলে তার বাপ মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে? কটা ছেলে তার বাপ মায়ের ইচ্ছা বললে, ইচ্ছা যদি প্রকাশ করে সেই এই কাজ করে না, করার সুযোগ পায় না, পেলেও করে না? তাহলে নারী সন্তানকে এত অবজ্ঞা কেন? যে সন্তান আপনি বৃদ্ধ বয়সেও আপনাকে দেখছে, সেই মেয়েটি দেখছে। আছে অনেকে আপনাদের নাতি নাতনি হয়ে গেছে, তাদেরও বিয়ে হয়ে গেছে, তবুও সেই মেয়ে, হয়তো বাবার বয়স 75 বছর আর মেয়েটির বয়স 55-60 বছর, তাও দেখবেন এই বুড়ো বয়সে নাতনিকে ছেড়ে দিয়ে আপনারা দেখতে আসছে যে বাবার শরীর খুব খারাপ, খবর পেয়েছি, কেউ নিয়ে আসতে হবে না, ও উনি হেঁটেই, এমনও হয়েছে ঘটনা যে হেঁটেই যদি কাছাকাছি জায়গা হয়, খালি পায়ে হেঁটে বাবার কাছে চলে যাবে। কিন্তু একটা ছেলে এত স্যাক্রিফাইস করবে না। আপনারা এটা মিলিয়ে নেবেন আপনার পরিবার। আমিও আপনাদের থেকে বাইরে নই, এমন নয় আমিও আমার বাবা মাকে বিরাট কিছু দেখতে পাচ্ছি, একই ঘটনা। কারণ কেউ দেখে না, কেউ দেখার সুযোগ পেলেও করতে পারে না। বিভিন্ন প্রতিবন্ধকতা এসে যায়, যে কারণে পুরুষরা মেনলি তার বাপ মাকে দেখার পুরো সুযোগটা পায় না। তাহলে সেখানে নারীরা দেখে, মেয়েরা দেখে, মেয়েরা বাপ মাকে কখনো ভুলে যায় না। তাহলে একটা মেয়ে থেকে আপনি এত বেশি উপকৃত, শিক্ষা দীক্ষা, আপনার সমাজ, আপনার পরিবার আপনাকে দেখছে, সবকিছু করছে, তা সত্ত্বেও আমরা মেয়েটিকে অন্ধকারে রেখে দিয়েছি, তাকে এডুকেশন দিচ্ছি না, তাকে বাড়তে দিচ্ছি না, তাকে জোর করে কম বয়সে দিয়ে দিচ্ছি, তার শরীর মনের বিরুদ্ধে গিয়ে আমরা তার অনেক কাজ করে দিচ্ছি, তার যাতে ক্ষতি হয়, খারাপ হয়, সেগুলো অজান্তে করে ফেলছি। সেই জন্য প্রত্যেক বাপ মাকে অনুরোধ করবো, আপনার নাবালিকা মেয়েটি তাকে একটু যত্ন নিন। দেখুন অনেক সময় অনেক বাচ্চারা অপরাধ করে ফেলে। কিরকম? আপনার প্রতিবেশী, আপনার পাশের পাড়ার কোনো ছেলের সঙ্গে আপনার নাবালিকা মেয়ে একটা সম্পর্ক তৈরি হলো, পালিয়ে গেল। আপনি ভাবলেন আমার মান সম্মান ইজ্জত সব চলে গেল, পারিবারিক সম্মান আর থাকলো না। আরে আপনি একটু ভাবুন তো, বয়সটা কি সেই বয়সটা আপনার চাই না? আমার চাই না। আমরা কি একবারই পেটে থেকে পড়েই 50 বছর হয়ে গেছি নাকি আপনিও হয়েছে? আপনিও তো 1, 2, 3, 4, 5, 10, 15, 14, 16, 17 করে এই বয়সে এসছেন। তাহলে আপনার সেই বয়সে সেই ভাবনাটা, সেই চিন্তাটা ছিল, কিন্তু আপনি সেটা প্রকাশ করতে দেননি। কারণ আমরা সভ্য, আমরা মানুষ, আমরা অসভ্য, খারাপ জিনিসগুলোকে সাইলেন্স করে রাখি, চাপা দিয়ে রাখি, মনের মধ্যে অনেক খারাপ লক্ষণ আসে, সেটাকে চেপে রাখি। সবাই কি চেপে রাখতে পারে? তাহলে অপরাধ তো একটা জায়গায় বেরোবে। সেই নিরিখে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কম বয়সী ছেলেমেয়েরা কিছু ভুল করে ফেলে। এটা ভাবনার কোনো কারণ নেই যে ছেলে মেয়েগুলো অপরাধের দৃষ্টিতে দেখবেন না, আইন সেটা দেখেন না। আমরা সেটাকে কাউন্সিলিং করার চেষ্টা করি। আমাদের এখানে এনজিওস আছে অনেক, আমাদের থানা থেকে আমার সঙ্গে কথা বলে সেই ছেলে এবং মেয়ে কম বয়সী যারা এই ধরনের অপরাধে আছে, এগুলো আমাদের দৃষ্টিতে অপরাধ নয়, এটা একটা সাইড এফেক্ট, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের একটা এফেক্ট। সেগুলো আমরা অন্যভাবে কাউন্সিলিং করে হ্যান্ডেল করে সেগুলোকে ঠিকঠাক করে দিই। তো সুতরাং আপনি আপনার মেয়েকে খারাপ দৃষ্টিতে কখনো দেখবেন না। যেটা আছে, যেটা হচ্ছে, যেটা করেছে, জানবেন এটা আমরা যারা সাইডে সরে রেখেছিলাম, সাপ্রেস করে রেখেছিলাম, চেপে রেখেছিলাম, টেবিলের তলায় লুকিয়ে রেখেছিলাম,
আমার মেয়েটা পারেনি, আমার ছেলেটা পারেনি সেটা করতে, তাই তার সেটাকে অপরাধ হিসেবে দেখছি। অ্যাকচুয়ালি এটা অপরাধ নয়, ওর জন্য কাউন্সেলিং আছে। আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। তাই বলে মেয়েটিকে অত্যাচার করবেন না, কম বয়সে বিয়ে দেবেন না। পালিয়ে গেছে বলে তাড়াতাড়ি যাত্রার হাতে রাজমিস্ত্রি কাজ করে, ইট বয়, তার ইনকাম নেই, সে আটা নেশা করছে, হেরোইন খাচ্ছে, তার হাতে তুলে দিচ্ছেন নিজের মান সম্মান, পারিবারিক সম্মান রাখার জন্য পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দিচ্ছেন, মেয়েটার লাইফটা বরবাদ করে দিচ্ছেন। আর 3-4-5 বছর পরে থানায় গিয়ে এই ধরনের মামলাগুলো করছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা কেউ 18 নিচে আর আমাদের মেয়েদের বিয়ে দেব না? আপনারা সকলে আমার সঙ্গে একমত? একমত আছেন তো? সারাদিন ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। মাথায় রাখবেন, নারীর যত্ন নেবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুবই মূল্যবান কথা রাখলেন। আমরা সকলে আমল করবো।